নমস্কার। আর মাঝে মাত্র দুটো রাত্রি, তারপরেই পশ্চিমবঙ্গের প্রথম দফার বিধানসভা নির্বাচন। তার প্রাক্কালে ইলেকশন কমিশনের নির্দেশে কার্যত যারা সমাজ বিরোধীরা রয়েছেন তাদেরকে ধরে একেবারে ঘাড় ধরে কলার ধরে কিন্তু যে জেল, সেই জেলে কিন্তু তাদেরকে খাতিরদারি করার জন্য রেখে দেওয়া হচ্ছে। আপনারা ভারতবর্ষে দাঁড়িয়ে অনেকগুলো ইলেকশন দেখেছেন, পশ্চিমবঙ্গেও অনেকগুলো ইলেকশন দেখেছেন, কিন্তু অতীতে আমরা কিন্তু এমনটা হতে দেখিনি। কারণ এখনো পর্যন্ত যে অপরাধী সে অপরাধ করেইনি, তার আগে ভাগেই অপরাধ হতে না দেওয়ার জন্য তাকে অ্যারেস্ট করে নেওয়া, তাকে বন্দি করে নেওয়া, এটা কোথাও না কোথাও একটা নতুন কনসেপ্ট পশ্চিমবঙ্গ থেকে শুরু হচ্ছে। আগামী দিনে হয়তো ভারতবর্ষে দাঁড়িয়েও অ্যাপ্লাই করা হতে পারে। কিন্তু অন্যান্য রাজ্যে, উত্তরপ্রদেশ বিহারের মতো রাজ্যে যেখানে বলা হয় খালি কাট্টার কথা, সেইখানে পর্যন্ত এতটা ভায়োলেন্স হয় না। কিন্তু পশ্চিমবঙ্গে যখন বিধানসভা ভোট আসে, সেটা রামায়ণ মহাভারতের থেকে কম কিছু নয়। সেখানে মানুষ প্রাণ দিতে পর্যন্ত প্রস্তুত হয়ে থাকেন একটি নির্দিষ্ট পার্টির জন্য, যে পার্টি তাদের মৃত্যুর পর তাদেরকে ভুলতে এক মুহূর্তও সময় নেয় না, শুধুমাত্র তাদেরকে ব্যবহার করা হয়। এটা তারা কিন্তু বর্তমানে বুঝতে শুরু করেছেন। এবং বাজি পটকা নিয়ে তো পশ্চিমবঙ্গে বারংবার রাজনৈতিক একটা চাপানুতর তৈরি হয়, বহু মানুষ শহীদ হন এবং ফলস্বরূপ প্রচুর পরিমাণে লাল দাগ কিন্তু লেগে থাকে নির্বাচনের গায়ে। অতীতের নির্বাচনগুলোতে কি হয়েছিল, বর্তমানে দাঁড়িয়ে কি হতে পারে, এবং আজকের দিনেও কতগুলো খবর উঠে এসেছে এই পটকা এবং বাজির বিষয়ে, সবটাই এই প্রতিবেদনে আলোচনা করব। নমস্কার, আমি মানিক মণ্ডল, আপনারা দেখছেন ভারতীয় বাঙালি ইউটিউব চ্যানেল। দেখুন, আজকের দিনে দাঁড়িয়ে 135 জন দাগি আসামিদেরকে আগে ভাগেই ইলেকশন কমিশন কিন্তু জেলে পুরে দিলেন। এর পেছনে অনেকগুলো কারণ থাকতে পারে, তার মধ্যে অন্যতম প্রধান হলো এনারা হচ্ছেন সমাজ বিরোধী। এবার বারংবারই বিরোধীরা অভিযোগ করে থাকেন যে সমাজ বিরোধীদের আশ্রয়ের জায়গা থাকে শাসক দল, মানে শাসন যারা করেন সাধারণত সমাজ বিরোধীরা তাদের হয়েই কাজ করেন। তারা কিন্তু শাসক বিরোধী কোনো গোষ্ঠীর সঙ্গে থাকেন না, কারণ পুলিশ প্রশাসন কার্যত তাহলে তাদের বিরুদ্ধে হয়ে যাবেন, আর বিরুদ্ধাচারণ করলে তারা তোলা তুলতে পারবেন না, তারা কাটমানি নিতে পারবেন না। সুতরাং শাসক দলের পক্ষে থাকাটা তাদের কাছে সুবিধাজনক, সে কারণেই তারা কিন্তু কার্যত বাধ্য হয়েই শাসক দলের হয়ে ভোট করান ভুল হবে, মানুষদেরকে চমকে ধমকে এবং চোখ রাঙানি দেখিয়ে কিন্তু তারা ভোটগুলোকে জোরপূর্বক আদায় করে থাকেন। সে কারণে ইলেকশন কমিশন এটা আগে ভাগে বুঝতে পেরেছেন এবং তাদেরকে জেলে পুরে দিয়েছেন। যাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে তারা নাকি দাগি। এবার দাগিদেরকে প্রটেক্ট করার জন্য মাননীয়া কিন্তু এগিয়ে আসলেন। আপনারা বুঝতে পারছেন, মাননীয়া আশঙ্কা করছেন তৃণমূল নেতাদেরকে ধরে নেওয়া হবে। কিন্তু এই আশঙ্কা করার কারণ কি? যেখানে দাঁড়িয়ে সমাজ বিরোধীদেরকে অ্যারেস্ট করা হচ্ছে, সেখানে তার আশঙ্কার কারণ কি? তার কর্মীরা কি সমাজ বিরোধী হয়ে গেলেন? তারা এমনটাই আশঙ্কা করছেন নাকি? কল্যাণবাবু তো রীতিমতো আদালতে চলে গিয়েছেন। এবং আপনাদের বলে রাখি, প্রায় তৃণমূলের 800 জন কর্মীকে ওই ধরুন জেলে পোড়া হতে পারে এমন একটা আশঙ্কা করে কল্যাণ বন্দ্যোপাধ্যায় চলে গিয়েছেন কলকাতা হাইকোর্টে, এবং সেখানে উনি বলছেন ওই তৃণমূল কর্মীদের গ্রেপ্তারির আশঙ্কা করা হচ্ছে। ওনার বক্তব্য অনুযায়ী উনি কার্যত মাননীয়ার ইশারাতেই গিয়েছেন, এটা তো স্পষ্ট, কারণ মাননীয়াই হলো এই রাজ্যের একমাত্র পোস্ট, বাকি সব তো ল্যাম্প পোস্ট বলাই হয়ে থাকে। কারণ মাননীয়া কিছুদিন আগে পর্যন্ত একটি সভা থেকে বলছিলেন যে আমাদের কর্মীদেরকে অ্যারেস্ট করা হতে পারে, সেই বেসিসে হয়তো কল্যাণবাবু গিয়েছেন আদালতে। হ্যাঁ, সেই কল্যাণবাবুরই কথা বলছি, যাকে কিছুদিন আগে পর্যন্ত মহুয়া দেবী শুকর বলেছিলেন। বলতে দ্বিধা নেই, সেই মহুয়া দেবী অতীতে অভিযুক্ত হয়েছিলেন যে কার্যত টাকার বিনিময়ে কনফিডেন্সিয়াল কিছু তথ্য পাচার করা, এমন অভিযোগ কিন্তু ভুরি ভুরি মহুয়া দেবীর বিরুদ্ধে অতীতে উঠেছে। এবং তিনি কার্যত বলেছিলেন যে ভবানীপুরের যারা গুজরাটি রয়েছেন তাদের উদ্দেশ্যে বলছেন, তাদের তো কোনো রোলই নেই এই ভারতবর্ষের স্বাধীনতার ক্ষেত্রে, কোনো রোল গুজরাটিদের নেই। এই যে কন্ট্রোভার্সিয়াল স্টেটমেন্টগুলো, এইগুলো সাধারণত তৃণমূল কংগ্রেসের মহুয়া দেবী থেকে কল্যাণবাবু তারা কিন্তু অতীতে করেছেন। আপনাদের হয়তো মনে আছে, সেই শ্রমিক ভট্টাচার্য যখন দায়িত্ব নিচ্ছেন সভাপতিত্বের, তিনি তার যে বক্তৃতা সেখানে বলছেন মারছে তৃণমূল, মরছে তৃণমূল। এটা তৃণমূল কিন্তু বুঝে গিয়েছে, তৃণমূল বলাটা ভুল।
আমি ভীষণ সতর্কভাবে বলছি, মুসলমান সম্প্রদায় মারছে মুসলিম, মরছে মুসলিম, এই তো পশ্চিমবঙ্গের পরিস্থিতি। কার্যত একটি নির্দিষ্ট সম্প্রদায়কে শিক্ষার আলোতে ঢুকতে না দেওয়া এবং সেই অন্ধকারাচ্ছন্নময় একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে তাদেরকে সমাজ বিরোধিতায় নামানো, এটাই কিন্তু তৃণমূল কংগ্রেসের পরিকল্পনা। এবং মাননীয়া এই পরিকল্পনার যে প্রধান বক্তা, প্রধান নেত্রী, তিনিই প্রবক্তা। দেখুন, আদালতের শরণাপন্ন হওয়াটা পশ্চিমবঙ্গে যেন এখন অহরহ দেখা যাচ্ছে। কারণ এই ধরুন আজকেরই একটা খবর, ট্রাইব্যুনালে কাজ শুরু হচ্ছে না, এমন অভিযোগ করা হচ্ছে। বলছে যে প্রবেশেও আমাদেরকে বাধা দেওয়া হচ্ছে, সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছিল ট্রাইব্যুনালের ক্ষেত্রে সেটা ঠিকঠাক কাজ করা হচ্ছে না। মানে ওই অ্যাপিলের যে ট্রাইব্যুনাল, তার কাজ ঠিকঠাক চলছে না, সে কারণে আমাদেরকে তো প্রবেশ করতে দিচ্ছেই না। মানে আইনজীবী কয়েকজন বলছেন, তারা বলছেন আমাদেরকে প্রবেশ করতে দিচ্ছেন না, আর আবেদনকারী যারা ট্রাইব্যুনালে আবেদন করেছেন তাদেরকেও ঢুকতে দিচ্ছে না। এই অভিযোগ তুলে এখন আদালতে যাওয়া হয়েছে। কাদের পক্ষ থেকে যাচ্ছেন, কারা এর পেছনে মদত দিচ্ছেন, সবটা আপনারা বুঝতে পারছেন। খুলে বলার কোনো প্রয়োজনীয়তা বোধ করছি না। এই যে বারংবার আদালতে যাওয়া এবং সেখানে গিয়ে বিভিন্ন রকমের কেস করা, এইগুলোর কারণ কি নির্বাচনটাকে ডিলে করানোর একটা প্রয়াস? এই প্রশ্নটা বারংবার উঠছে। কিন্তু ইলেকশন কমিশন রয়েছে, ইলেকশন কমিশনেই তারা রীতিমতো যারা সিভিক পুলিশ রয়েছেন, যারা ভিলেজ পুলিশ রয়েছেন এবং গ্রিন পুলিশ, এনাদেরকে কার্যত রিজার্ভে রেখে দিচ্ছেন। অর্থাৎ এনারা কোনো রকমের নির্বাচনী কাজকর্মে অংশগ্রহণ পর্যন্ত করতে পারবেন না। কার্যত যে সাধারণ পোশাক, আমরা যেরকম পোশাক পরে থাকি, সেই পোশাকে ওনাদেরকে ভোট দিতে যেতে হবে এবং ওনাদেরকে ভোটের কাজে ব্যবহার করা যাবে না, স্ট্রিক্টলি কিন্তু বলে দিয়েছেন ইলেকশন কমিশন। আর আপনারা জানেন যে বিরোধীরা বারংবার অভিযোগ করে থাকেন যে সিভিক পুলিশদেরকে নাকি মাননীয়া বারংবার নিজের স্বার্থে ব্যবহার করেন। এবার কি সেটা আর করতে পারবেন মাননীয়া? কারণ ওনাদেরকে কার্যত এখন আগেভাগেই সরিয়ে দেওয়া হয়েছে। আপনাদের প্রতিবেদনের শুরুতেই বলছিলাম, পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটের আগে প্রচুর পরিমাণে বাজি পটকা এগুলো ফাটানো হয়। এবারও তার ব্যতিক্রম কিছু হচ্ছিল না, কিন্তু ইলেকশন কমিশন আবারও ভেস্তে দিল দু জায়গায়, তাও আবার প্রথম যেটা সেটা হলো কোচবিহারে। এখানে প্রথম দফাতে ভোট রয়েছে, অর্থাৎ 23শে এপ্রিল গভীর রাতে, অর্থাৎ যখন মানুষ খাওয়া দাওয়া করে অলরেডি ঘুমোচ্ছে, সেই সময় দাঁড়িয়ে কুকুররা জেগে রয়েছেন এবং পুলিশরা জেগে রয়েছেন, কেন্দ্রীয় বাহিনী জেগে রয়েছেন, যারা সজাগ থেকে ভোটটা যাতে অবাধে করা যায় তার জন্য কাজ চালিয়ে যাচ্ছিলেন। তারা অভিযান চালান এবং অভিযান চালিয়ে 2 ব্যাগ ভর্তি এই বাজি পটকা উদ্ধার করে। প্রায় 17টি সেখানে তাজা বাজি উদ্ধার হয়েছে। বাজি বলতে কিসের কথা বলছি আপনারা বুঝে নিন, ইউটিউব গাইডলাইন্সের কারণে আর খোলাখুলিভাবে বলছি না। এখনো পর্যন্ত কিন্তু দিওয়ালি মানে ওই দীপাবলি আসেনি। ভারতবর্ষে দাঁড়িয়ে আদেও কখন দীপাবলি পালন করা হয় সেটা আমরা জানি না, কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে বাঙালিরা কিন্তু লাল দীপাবলি পালন করতে দেখেন। তারা নিজেরা পালন না করলেও টেলিভিশনে কিন্তু দেখে থাকেন, পার্টিকুলার কিছু গোষ্ঠীরা এটা করে থাকেন, যেখানে রঙিন ফুলঝুরির বদলে লাল রক্ত ঝরে। সবটাই কিন্তু আপনারা জানেন। আর অলরেডি সারা রাত ধরে একটি নির্দিষ্ট অঞ্চলে শুরু হয়ে গিয়েছে এই পটকা ফাটানো এবং খেলা। আপনারা জানেন খেলা হবে, সেই খেলা কিন্তু শুরু করে দিয়েছেন। আর সেই খেলা দেখে ইলেকশন কমিশনও তাদের আম্পায়ারের ভূমিকা কিন্তু পালন করতে শুরু করে দিয়েছেন। অর্থাৎ ধরে ধরে টেনে এনে গ্রেপ্তারির কাজ কিন্তু শুরু হয়ে গিয়েছে। এই ধরুন ভাঙড় তৃণমূল কংগ্রেস নেতার বাড়ি থেকে, ওই সেই বাড়ি নাকি মানে পুরনো বাড়ি, পরিত্যক্ত বাড়ি, সেইখান থেকে রীতিমতো 2 বালতি 2 ড্রাম অনেকে বলছেন বাজি উদ্ধার হয়েছে। আর সেই বাজিগুলো আদেও দীপাবলির জন্য তো স্টোর করে রাখা হয়নি, সেগুলোকে বিধানসভা ভোটেই হয়তো তারা ব্যবহার করতেন, কিন্তু ইলেকশন কমিশন কার্যত সেখানে জল ঢেলে দিল। সুদূর অতীত থেকে পশ্চিমবঙ্গে ভোট মানেই একটা আতঙ্ক কাজ করে, কারণ 34 বছরের বাম শাসন এবং তৃণমূল কংগ্রেসের প্রায় 15 বছর হতে চলল শাসন করার। এই শাসনকালে মানুষ কতই না মানুষকে শহীদ হতে দেখেছেন। বামফ্রন্ট যখন ক্ষমতায় রয়েছেন ওই 34 বছরের মধ্যে, তারা এরিয়া ডমিনেশনের ওপরে ভিত্তি করে ইলেকশন লড়তেন। মানে আমার পাড়া, আমি কাউকে ঢুকতে দেব না, আর যদি ঢোকেন তার পরিস্থিতি কিন্তু খুব একটা ভালো হবে না।
উদাহরণস্বরূপ আপনারা দেখুন সাইবাড়ির ঘটনা, যেটা 1970 সালে হয়েছিল। সেখানে কংগ্রেসের নেতাদের, ঠিক শুনছেন, কংগ্রেসের নেতাদের এই বামফ্রন্টের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল যে কার্যত নৃশংসভাবে তাদেরকে মারা হয়েছিল। কিভাবে সেটা আপনারা বারংবারই কিন্তু কুণাল ঘোষের মুখে শুনতে পান। আপনারা জানেন সেটা আশা করছি। কিন্তু এই কংগ্রেস কি সেই কংগ্রেস যারা 2021 সালে একসাথে জোট বেঁধেছিল এই সিপিআইএমের সঙ্গে? তাদের হঠাৎ করে নবজাগরণ ঘটলো যে না, এরা তো আমাদের শত্রু, আমরা তো ক্ষমতায় নেই, এতদিন বামফ্রন্ট ক্ষমতায় থাকলো, তৃণমূল কংগ্রেস ক্ষমতায় থাকলো, কিন্তু আমরা কংগ্রেসিরা, আমরা তো সুযোগ পেলামই না, সুতরাং আমরা আলাদা হয়ে যাই, আমরা প্রায় 144টার উপরে সিট পাবো এবং সরকার গঠন করব, মানে 48-এর উপরে সিট থাকবেই আমাদের। শুধু এই একমাত্র ঘটনা নয়, নানুরেও ঘটেছিল 2000 সালে সিপিআইএম ভার্সেস টিএমসি। আপনারা সেটাও মুখ্যমন্ত্রীর মুখ থেকে বারংবার শুনেছেন। কিন্তু আমাদের মাননীয়া এই প্রাক্তনী এটা বলেন না যে 2018 সালে, 2021 সালে, 2023 সালে, মানে তার রুল করার সময় তিনি যখন গভর্নমেন্টে সর্বোচ্চ দায়িত্ব সামলাচ্ছেন সেই সময় কি কি ঘটনা ঘটেছিল। আপনারা জানেন 34% সিটে কিন্তু কার্যত বিরোধীরা, পঞ্চায়েত ভোটের কথা মনে আছে, আনকন্টেস্ট থেকে গিয়েছিল, অর্থাৎ নমিনেশনটাই ফিল করতে পারেননি। 2018 সালের ঘটনা। সেই সময় দাঁড়িয়ে 34% সিট তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছেন। বাঙালি ভোটে আগ্রহ প্রকাশ করবে না, প্রার্থী দেবে না, এমনটা কখনো হবে না। যাদের অংশগ্রহণ স্বাধীনতায় সবচেয়ে বেশি ছিল তারা কার্যত ভয়ে ঘরে বসে থাকবেন, এটা তো কখনো হবে না। সুতরাং তারা নমিনেশন দিতে গিয়েছিলেন, তাদেরকে আটকে দেওয়া হয়েছিল। 34% তারা কিন্তু বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেতে নেই তৃণমূল কংগ্রেস। 2021 সালে দাঁড়িয়ে পোস্ট পোল ভায়োলেন্স হয়েছিল, প্রি পোল ভায়োলেন্সও হয়েছিল। আপনারা জানেন পোস্ট পোল ভায়োলেন্স বলতে নির্বাচন পরবর্তী যে ভায়োলেন্স হয়েছিল, সেই সময় যারা বিজেপি কর্মী রয়েছেন তাদেরকে ঘর ছাড়া হতে হয়েছিল। আর বিজেপি বারংবার অভিযোগ করে থাকেন তাদের প্রায় 300 কর্মীকে শহীদ হতে হয়েছে এই পশ্চিমবঙ্গের নির্বাচনগুলোকে কেন্দ্র করে। 2023 সালেও 48টা ডেথ কিন্তু লক্ষ্য করা গিয়েছিল। লোকাল বডি ইলেকশনেই যদি 48 জন মানুষের এইরকম পরিণতি হয় 23 সালেই, তবে আপনারা বুঝুন যে 2026 সালে নির্বাচনে কি পরিস্থিতি হতে চলেছে। আপনাদের এই বিষয়ে সুচিন্তিত মতামত নিশ্চিতভাবে আপনারা লিখে জানাবেন যে পশ্চিমবঙ্গে শান্তিপূর্ণ নির্বাচন কি সম্ভব? এইবার যে নির্বাচনটি হতে চলেছে সেটা কতটা শান্তিপূর্ণই বা হতে পারে, সবটা লিখে জানাবেন। আপাতত এই প্রতিবেদনটি এতটুকু রাখছি। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। অসংখ্য ধন্যবাদ।